হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে পিএসসি ফুড এসআই এক্সামের লাস্ট টাইম কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে। দেখো, তোমরা ইতিমধ্যেই জানো যে পিএসসি ফুড এসআই বা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার এক্সাম ডেট রিলিজ করে দিয়েছে। তো এই যে শেষ সময় যেটা তোমার কাছে বেঁচে আছে, যে শেষ টাইমটা তোমার কাছে বেঁচে আছে, এই সময়টাই তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করে বা কোন টিপসগুলি ফলো করে পড়াশোনা করলে তোমার স্কোরটা একটু বাড়তে পারে, এটাই হচ্ছে আজকে আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। দেখো, লাস্ট টাইম টিপস বা লাস্ট টাইম স্ট্র্যাটেজি বলে তো এমন কোনো টিপস বা স্ট্র্যাটেজি, যুগান্তরকারী টিপস বা স্ট্র্যাটেজি হয় না যে যেটা তুমি ফলো করবে আর তুমি এক্সাম পাস করে যাবে। দেখো, তোমার এক্সাম পাস করার মূল মন্ত্র যেটা হবে সেটা হচ্ছে তোমার পরিশ্রম, তোমার পড়াশোনা, এর বিকল্প কিন্তু কিছু নেই। এই টিপস বা স্ট্র্যাটেজি হচ্ছে কি না, তোমার একটু স্কোরটাকে বাড়ানোর একটা পদ্ধতি বা তোমার যে প্রিপারেশনটা তুমি করেছো সেই প্রিপারেশনটাকে একটু এনহ্যান্স করার একটু কিছু পদ্ধতি, ব্যাস। এর থেকে বেশি কিন্তু আর কিছু না। ওকে, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও বা বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সিটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবারে দেখো, বোর্ডে আমি প্রতিটি ইনফরমেশন পরপর আলোচনা করছি। দেখো, প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে ফুড এসআই লাস্ট টাইম টিপস। ওকে, ফুড এসআই বা ফুড সাব ইন্সপেক্টর। ওকে, দেখো, এই ফুড সাব ইন্সপেক্টরের এক্সাম ডেট যেটা পিএসসি দিয়ে দিয়েছে অলরেডি অফিসিয়ালি, একদম 16 এবং 17ই মার্চ। ঠিক আছে, 16ই মার্চ এবং 17ই মার্চ তোমাদের এক্সামিনেশন হবে এবং এই দুদিনে মোট 6টি সেশনে তোমাদের এক্সামিনেশন হবে। 16 তারিখে 3টি সেশন এবং 17 তারিখে 3টি সেশন, মোট 6টি সেশনে পিএসসি ফুড এসআই যে পরীক্ষাটা সেটা কন্ডাক্ট করবে। ওকে, এবং এর অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে সেটি হচ্ছে 2-3-2024, মানে 2 মার্চ 2024 তারিখ থেকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হবে। ওকে, তাহলে প্রথম এখন তোমাদের যেটা ফার্স্ট কাজ যেটা হবে, যে যখনই অ্যাডমিট কার্ড 2 তারিখ থেকে রিলিজ করা হবে, সময় থাকতে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সেটি যত্ন সহকারে বাড়িতে কোথাও একটা জায়গায় তোমাদেরকে যত্ন সহকারে কিন্তু রেখে দেওয়া। কারণ ওটাই হচ্ছে তোমার কিন্তু আসল জিনিস, মূল জিনিস। সেটা যদি তোমরা ঠিকভাবে যত্ন সহকারে না রাখো, তাহলে কি হবে না, তুমি যতই পরিশ্রম করো না কেন, যতই প্রিপারেশন করো না, কিন্তু সেটা যদি না থাকে তাহলে তোমরা কিন্তু ঠিকমতো পরীক্ষা দিতে পারবে না। ওকে, তার জন্য সময় থাকতে, আমি বলবো বেশি লেট না করে সময় থাকতে আগে ভাগেই অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। প্রথম কাজ এটা। ওকে, এবারে আসছি আমি পরপর টিপসগুলোর কথাই। দেখো, আমি লাস্ট টাইম টিপসে মোট 10টি পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করব। দেখো, ফার্স্ট পয়েন্ট তোমাদের কাছে যেটা থাকছে সেটি হচ্ছে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস এমসিকিউ। ওকে, এখন তোমাদের প্রাইম ফোকাস বা প্রাইম কাজ যেটা হবে সেটি হচ্ছে অনলি রিভাইজ রিভাইজ অ্যান্ড রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস। ওকে, দেখো, এখন যে সময়টা তোমাদের কাছে আছে, এই সময়ে নতুন কিছু পড়ার কিন্তু সময় তোমাদের কাছে নেই। প্রিপারেশন করার যে সময়টা তোমাদের কাছে ছিল সেটা অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। এখন তোমাদের যেটা সময় হলো, যেগুলো তোমরা পড়েছো, যেগুলি অলরেডি তোমরা প্রিপারেশন করে নিয়েছো, সেগুলিকে বারবার করে রিভাইজ করা, বারবার রিভাইজের মাধ্যমে সেগুলিকে আরও স্ট্রং বানানো, এবং তার সাথে কি, সেগুলোর প্রতিটি টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করা। এমসিকিউ প্র্যাকটিস করাটা কিন্তু অত্যন্ত জরুরি। দেখো, এমসিকিউ যদি প্র্যাকটিস করো, তাহলে প্রথম যেটা তোমাদের বুঝতে পারবে যে কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, ফার্স্ট জিনিস। আর দ্বিতীয় জিনিস, যে একটি কোশ্চেনের কি ধরনের অপশন হতে পারে, মানে অপশনগুলো খুব সুন্দরভাবে তোমার কিন্তু মাথায় স্টিক কিন্তু করে থাকবে। ওকে, তার জন্য এমসিকিউ প্র্যাকটিস করাটা অত্যন্ত জরুরি। তাহলে প্রথম কাজ হলো, যেগুলো পড়েছো সেগুলিকে বারবার করে রিভাইজ করো এবং সেগুলির প্রতিটি টপিক ওয়াইজভাবে কিন্তু এমসিকিউ তোমরা প্র্যাকটিস করো। ওকে, দ্বিতীয় তোমরা কি করবে না, মক টেস্ট ইন ওএমআর শিট। ওকে, এখন কিন্তু তোমাদের কাছে যে সময়টা আছে, এই সময় তোমাদেরকে কিন্তু ডেলি, এভরিডে একটি করে কিন্তু মক টেস্ট দিতে হবে। ডেলি, প্রত্যেক দিন রুটিন করে তোমাকে কিন্তু মক টেস্ট দিতে হবে। কিন্তু এই মক টেস্টটা কতদিন পর্যন্ত দেবে না, শেষ সপ্তাহ পর্যন্ত, মানে 16 তারিখে তোমাদের এক্সাম, তো মোটামুটি 9-10 তারিখ অ্যারাউন্ড তখন তোমরা কিন্তু এই মক টেস্টটা দেবে। তারপরে কিন্তু আর মক টেস্ট দিও না, কারণ সেই সময়টা যদি তোমরা মক টেস্ট দাও এবং কোনো কারণে যদি মক টেস্টের স্কোর তোমাদের কম আসে, সেই সময়টা কিন্তু কি হবে, ওই যে কম স্কোরটা আসার কারণে তোমার মাইন্ডে কিন্তু অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, যার ফলে কি হলো, পরীক্ষাটা একটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য শেষ সময় 9-10 তারিখ থেকে
তোমরা তোমাদের মক টেস্ট দেওয়াটা বন্ধ করে দেবে। এই তার আগে যে সময়টা আছে এই সময়টায় কিন্তু তোমাকে ডেলি একটি করে মক টেস্ট দিতে হবে এবং চেষ্টা করো যে এই যে মক টেস্টটা তোমরা এখন দেবে সেই মক টেস্টটা একটা ওএমআর সিটেই দেওয়া। দেখো বাজারে ওএমআর সিট কিনতে পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবেল। তো ওএমআর সিট কিনে নিয়ে সেই ওএমআর সিটেই কিন্তু বাড়িতে বসে তোমরা কিন্তু মক টেস্ট দাও। দেখো এই ওএমআর সিটে মক টেস্ট যদি তোমরা দাও তাহলে তোমাদের কি সুবিধাটা হবে না, এই যে মক টেস্ট যে ওএমআর সিট ফিল করার যে অভ্যাসটা বা প্র্যাকটিসটা কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখো এই অফলাইন পরীক্ষাগুলোর এটা হচ্ছে একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ যে তোমরা যতই প্রিপারেশন করো, যতই ভালোভাবে পড়াশোনা করে যাও, যদি ওএমআর সিটে কোথাও কোনো একটু ভুল করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। তার জন্য ওএমআর সিটটাকে কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করাটা অত্যন্ত জরুরি। তাই এই যে মক টেস্টগুলো যদি ওএমআর সিটে বাড়িতে দাও, বাড়িতে বারবার করে দাও, তাহলে কি হবে না, ওএমআর সিটটা ফিল আপ করা একটা অভ্যাস তোমাদের পরিণত হবে, যার ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে পরীক্ষার হলে এবং তোমাদের কি না ওএমআর সিটটা ফিল করতে সময়টাও তুলনামূলকভাবে কম লাগবে। তার জন্য মক টেস্ট প্রথমেই তোমরা চেষ্টা করো ওএমআর সিটে দেওয়ার। এবং দ্বিতীয় কাজ যেটা কি করো না, যে মক টেস্টটা তুমি দিচ্ছ সেই মক টেস্টটাই কিন্তু ভালোভাবে অ্যানালিসিস করো। কীভাবে অ্যানালিসিস করবে না, সেখানে তুমি দেখো যে কোন সাবজেক্টের কোন টপিকটা আমার কাছে উইক টপিক লাগছে, কোন টপিকটা আমাকে স্ট্রং টপিক লাগছে। যে টপিকগুলো তোমাকে স্ট্রং আছে সেই টপিকগুলোকে বারবার করে অবশ্যই রিভাইজ করবে, প্রথমেই রিভাইজ করার কথা আমি বলে দিলাম। আর যে টপিকগুলো মনে হচ্ছে উইক টপিক সেগুলোকে একটু বেশি ফোকাসে রেখে পড়াশোনা করো, দেখবে সেগুলো ধীরে 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 কী হবে না, তোমার একটু স্ট্রং টপিকে কিন্তু পরিণত হবে। আর দেখবে যে টপিকগুলো তুমি দেখবে একদমই পাচ্ছ না, মানে তোমার দ্বারা হচ্ছে না, একদম পসিবল হচ্ছে না, সেগুলোকে কি করবে না, সেগুলো শুধুমাত্র যে বেসিক যে জিনিসগুলো আছে, বেসিক জিনিসগুলো সেগুলো একবার দেখে নাও, একদম পুরোপুরি ইগনোর করো না, বেসিক জিনিসগুলো দেখে নাও, সেগুলিকে বেশি ডিপভাবে পড়াশোনা করার কিন্তু সময় নেই বা প্রয়োজন এখন আর কিন্তু নেই। ওকে, তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে মক টেস্ট ইন ওএমআর সিট। থার্ড নম্বর হচ্ছে কি না, স্ট্যাটিক জিকে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস এমসিকিউ। ওকে, দেখো তোমাদের এই যে ফুড এসআই পরীক্ষাটা, এখানে শুধুমাত্র দুটো সাবজেক্ট, এক হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে জেনারেল স্টাডিজ। এবার দেখো জেনারেল স্টাডিজের যে পেপারটা সেটা যদি তোমরা প্রপারলি অ্যানালিসিস করো, দেখবে সেখানে 50 থেকে 60% কোয়েশ্চেন কিন্তু স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার এই দুটো টপিক থেকে আসে। তো এখানে প্রথম যেটা তোমাদের করতে হবে, স্ট্যাটিক জিকেকে কিন্তু তোমাকে বারবার করে রিভাইজ করতে হবে। স্ট্যাটিক জিকে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা পড়েছো সেই টপিকগুলোকে এখন বারবার করে রিভাইজ করতে হবে এবং স্ট্যাটিক জিকেতেও টপিক ওয়াইজ এমসিকিউ কিন্তু তোমাকে বারে প্র্যাকটিস করতে হবে। দেখো মক টেস্ট যখন তোমরা দিচ্ছ তখন তো তোমরা প্রতিটি সাবজেক্টের মিক্সড এমসিকিউ তোমাদের কাছে প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবং তার সাথেও তোমাদের কি করতে হবে না, প্রতিটি সাবজেক্টের প্রতিটি টপিকের আলাদাভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে। তাহলে কি না, দেখবে অনেক কোয়েশ্চেন তোমরা কিন্তু কমন পাবে এবং সেই কোয়েশ্চেনগুলি খুব ভালোভাবে তোমাদের মাইন্ডে সেট হয়ে যাবে। আর দেখো একটা কোয়েশ্চেন যখন বারবার মক টেস্টে বারবার করে যদি আসে, তার মানেই সেটা বোঝা যায় যে সেই কোয়েশ্চেন কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা সেই টপিকটা একটা ইম্পর্টেন্ট টপিক, যে এই টপিকটা থেকে বারবার করে কিন্তু কোয়েশ্চেন মক টেস্টে কোয়েশ্চেন কিন্তু দিচ্ছে। তার জন্য কি করতে হবে না, স্ট্যাটিক জিকেতে কিন্তু তোমাকে বারবার করে রিভাইজ এবং এমসিকিউগুলোকে খুব ভালোভাবে প্রতিটি টপিকের, স্ট্যাটিক জিকের প্রতিটি টপিকের এমসিকিউগুলোকে তোমাকে প্র্যাকটিস কিন্তু এখন করতে হবে। ওকে, তারপরে কি না, কারেন্ট অ্যাফেয়ারের রিভিশন অ্যান্ড সেম এমসিকিউ প্র্যাকটিস। দেখো বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার এখানে করলে এনাফ। বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার যেগুলো তোমরা অলরেডি পড়েছো সেগুলিকে বারবার করে রিভাইজ করো এবং সেগুলোরও তোমার এমসিকিউ কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করো। দেখো এখন অনেক অনলাইন প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল আছে যেখানে কিন্তু প্রতিটি সাবজেক্টের টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করা যায়। সেখানে গিয়ে তোমরা কারেন্ট অ্যাফেয়ার এবং স্ট্যাটিক জিকে এই দুটোর এবং তাছাড়া বাকি যে সমস্ত সাবজেক্টিভ যে জেনারেল স্টাডিজটা আছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, এগুলোরও কিন্তু তোমরা কি করো না, টপিক ওয়াইজ যে সমস্ত এমসিকিউগুলো হয় সেগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করো। ওকে, তারপরে আসছি অ্যারিথমেটিকের কথায়। দেখো এখানে যে তোমাদের সিলেবাসটা আছে সেখানে ম্যাথামেটিক্স আছে, কিন্তু এখানে বেশিরভাগ কোয়েশ্চেন অ্যারিথমেটিক থেকেই আসে। তার জন্য তোমাকে এখন কি করতে হবে না, রিভাইজ অ্যারিথমেটিক টাইপ। দেখো অ্যারিথমেটিকে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, বেশি তো টপিক নেই, গোটা 12টা থেকে 13টা ইম্পর্টেন্ট টপিক আছে, 12, 14, 15টা খুব বেশি। এই টপিকগুলোর টাইপগুলো মানে দেখবে যে বই থেকে তোমরা কিন্তু অ্যারিথমেটিক প্র্যাকটিস করেছো
সেখানে একটা টাইপের উপর অনেকগুলি কোয়েশ্চেন ছিল। এবং দেখো এই যে প্র্যাকটিস করাটা বা একটা টাইপের উপর অনেকগুলি কোয়েশ্চেন যে প্র্যাকটিস করাটা, সেটা অলরেডি আশা করি তোমরা করেছো, বা মক টেস্ট যখন দেবে তখনও তোমরা কিন্তু অবশ্যই করেছো, এবং এই লাস্ট কটা দিন সময়ও মক টেস্টে করবে। কিন্তু এখন অ্যারিথমেটিকে কি করো, যে টাইপগুলোকে, যে একটা যে টাইপটার উপর বেশি বেশি কোয়েশ্চেন দেওয়া আছে প্রতিটি টপিকের, সেই টাইপগুলোকে বারবার করে একটু রিভাইজ করে নাও। সেই টাইপগুলো যেন তোমার মাইন্ডে ঠিক মতো সেট হয়ে যায়। সেই টাইপের থেকে যদি একটু আলাদাভাবেও যদি কোনো কোয়েশ্চেন দেয়, সেগুলো যেন তুমি করতে পারো। তার জন্য সেগুলিকে একটু বুঝে বুঝে ভালোভাবে প্রতিটি অ্যারিথমেটিকের প্রতিটি টপিকের টাইপগুলোকে, টাইপ যে কোয়েশ্চেনের যে টাইপগুলো আছে সেগুলোকে একটু ভালোভাবে রিভাইজ করে নাও এবং বুঝে বুঝে একটু রিভাইজ করে নেবে। ওকে, 6 নম্বরে হচ্ছে অ্যাডভান্স ম্যাথ ফর্মুলা। অ্যাডভান্স ম্যাথের ফর্মুলা, দেখো এখানে অ্যাডভান্স ম্যাথ খুব একটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তাও আমি বলবো অ্যাডভান্স ম্যাথ মানে তোমার হচ্ছে পরিমিতি, জ্যামিতি, তাও তোমার এলজাবরা, ত্রিকোণমিতি, এই যেগুলো আছে, এগুলো ডাইরেক্ট যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করে নাও। দেখো অতটা সময় কিন্তু তোমাদের কাছে এখন আছে, অতএব সেই সময়টা কাজে লাগিয়ে সেগুলো একটু মুখস্থ করে নাও। দেখো আমি বলবো না যে সেগুলোর থেকে কোশ্চেন আসবেই আসবে, কিন্তু আমার মনে হয় 50টা যেহেতু ম্যাথামেটিক্স থেকেই কোশ্চেন আসবে, অতএব সেখানে কিন্তু দুটো, চারটা, পাঁচটা কোশ্চেন কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকে দিয়েও দিতে পারে। আর এই যে পরীক্ষাটা, এটা হচ্ছে একটা খুব হাই কম্পিটিশনের পরীক্ষা, এটা তোমরা সবাই জানো, এটা নতুন কিছু নয়। এখানে কিন্তু কম্পিটিশন অত্যন্ত বেশি, অতএব কিন্তু এখানে এক এক নম্বর, দু নম্বরের জন্য খুব কিন্তু ফাইট হবে। তার জন্য তোমাকে যদি খুব একটা ভালো স্কোর এখানে করতে হয়, সেক্ষেত্রে তোমাকে অ্যাডভান্স ম্যাথটা একদম ইগনোর করে দিয়ে কিন্তু একটা ভালো স্কোর করা সম্ভব নয়। তার জন্য আমি বলবো অ্যাডভান্স ম্যাথটা খুব ডিটেলসে পড়ার দরকার নেই, কিন্তু যে বেসিক ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো মুখস্থ করে একবার ভালোভাবে রিভাইজ কিন্তু করে যাবে। সেখান থেকে কোশ্চেন এলে ডাইরেক্ট দেখবে ফর্মুলা বেসিসই কোশ্চেন আসবে, খুব ডিপলি কিছু কোশ্চেন কিন্তু অ্যাডভান্স ম্যাথের আসবে না। ওকে, এই 6টি যে পয়েন্ট তোমাদেরকে আলোচনা করলাম, এগুলি হচ্ছে এখন যে তোমাদের কাছে সময়টা তোমাদের কাছে আছে সেটি বাড়িতে বসে কিভাবে তোমরা নিজের প্রিপারেশনটাকে এনহ্যান্স করবে। এরপরে যে পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করব সেগুলি হচ্ছে এক্সাম হলের জন্য, এক্সাম হলে গিয়ে তোমরা কিভাবে পরীক্ষাটাকে অ্যাপ্রোচ করবে। ওকে, দেখো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, যে টাইম ডিভাইডেড ইনটু 2 পার্টস ইন এক্সাম হল। তোমাদের পরীক্ষার হলে এই পিএসসি ফুড এসআই পরীক্ষাটা দেওয়ার জন্য যে সময়টা তোমাদের কাছে দেওয়া হবে, মানে 1.5 ঘন্টায় যে 100টি কোশ্চেন করতে হবে, এই যে 1.5 ঘন্টার সময়টা, এই সময়টাকে কিন্তু তোমাকে দুটো পার্টে ভাগ করে নিতে হবে। প্রথম পার্টটাতে তোমরা একটা 60-70 মিনিটে একটা স্লট রাখো, তারপরে 15 থেকে 20 মিনিটের একটা স্লট রাখো। কেন আমি বলছি এরকম দুটো পার্টে ভাগ করে নেবে, তার মূল যেটা কারণ হচ্ছে যে প্রথম যে স্লটটা তোমাদের কাছে থাকছে 60-70 মিনিটের স্লটটা, সেখানে তোমরা কি করবে, দুটো সাবজেক্টেরই, ম্যাথ এবং অ্যারিথমেটিকের দুটো সাবজেক্টেরই যে কোশ্চেনগুলো তোমার কাছে ইজি লাগছে, মানে একবার দেখে তুমি করতে পারছো, সেগুলো কিন্তু সমস্ত কিন্তু করে নাও। সেই সময়ে কোনো কনফিউজিং কোশ্চেন, কোনো টাইম টেকিং, কোনো হার্ড এই ধরনের কোয়েশ্চেন নিয়ে কিন্তু বসে থাকবে না। সেই সময় যদি বসে থাকো তাহলে কি হবে, তোমার সময়টাও কিন্তু চলে যাবে, এবং তোমার মাইন্ড ওই একটা কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমার মাইন্ডের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। দেখো পরীক্ষার হলে কিন্তু কোনোভাবেই মাইন্ডের উপর অতিরিক্ত চাপের সৃষ্টি করবে না। দেখো তুমি যদি হাজার ভালো প্রিপারেশন করে যাও, কিন্তু পরীক্ষার হলে যদি কোনো কারণে মেন্টাল ডিস্টার্বনেস চলে আসে বা মাইন্ডে অতিরিক্ত চাপ তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা কোনো মতেই তুমি ভালোভাবে দিতে পারবে না। তার জন্য প্রথম 60-70 মিনিট সময়ে সমস্ত ইজি কোয়েশ্চেনগুলি করে নাও, যাতে কোনো ইজি কোয়েশ্চেন বা কোনো ইজি কোয়েশ্চেন তোমার হাত থেকে বেরিয়ে না যায়। ওকে, আর তারপরে যে 15-20 মিনিট সময়টা তোমার কাছে থাকছে, সেই 15-20 মিনিট সময়টাতে সমস্ত ইজি হার্ড কোয়েশ্চেনগুলি, কনফিউজিং কোয়েশ্চেন, যেগুলি হয়তো দেখে তুমি ভাবছো এটা পারবো কিন্তু একটু সময় বেশি লাগবে, সেই ধরনের তুমি সেই সময়টাতে, সেই যে সময়টা থাকছে সেই সময়টা অ্যাটেম্প করার চেষ্টা করো। দেখো আমি যে সময়টা প্রথমে 60-70 মিনিট বললাম, এটা তোমরা চেষ্টা করো যে 60 মিনিট, মানে প্রথম 1 ঘন্টার মধ্যেই সমস্ত ইজি কোয়েশ্চেনগুলিকে করে নেওয়া, এবং নেক্সট 30 মিনিট সময়টাতে তুমি বাকি কোয়েশ্চেনগুলো যাতে তোমার করার জন্য অনেকটা তোমার কাছে 30 মিনিট সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে, এটা তোমরা চেষ্টা করো। ওকে, আর দেখো তোমরা যখন ইজি কোয়েশ্চেনগুলি করে তোমরা যাচ্ছ, যেগুলো তোমরা মনে হচ্ছে যে পরে আমি অ্যাটেম্প্ট করব, সেই কোয়েশ্চেনগুলি তোমরা কি করবে না, একটা সিম্বল সেখানে কোয়েশ্চেন পেপারে সেখানে করে যাবে, যাতে পরবর্তীকালে খুঁজতে তোমার কিন্তু সময় না লাগে। দেখো যদি এই সিম্বলগুলি না দাও, তাহলে কি হবে না, পরবর্তীকালে যখন তুমি কোয়েশ্চেনগুলি খুঁজবে, সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা সময় কিন্তু খেয়ে যাবে। দেখো পরীক্ষার হলে শুধু প্রিপারেশন করে গেলেও হবে না, বিভিন্ন উপস্থিত বুদ্ধি খাটিয়ে তোমার কিন্তু প্রপার টাইমের সাথে কোয়েশ্চেনগুলিকে অ্যাটেম্প্ট করতে হবে। এটাই সব থেকে
বড় চ্যালেঞ্জ, যে তুমি যে সময়টা তোমার কাছে দেওয়া হচ্ছে সেটা তুমি প্রপারলি ইউজ করতে পারছো কি না। চেষ্টা করতে হবে যে কী করে আমি টাইমটা বাঁচাতে পারবো, টাইমটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে 100 নম্বরের যা ফুড এসআই কোশ্চেন আছে, যদি আনলিমিটেড সময় দিয়ে দেওয়া হয় সবাই একটা ভালো স্কোর করে দেবে, কিন্তু ওই 90 মিনিটে 100-এর মধ্যে একটা ভালো স্কোর করাটাই তো অ্যাকচুয়ালি পরীক্ষা, সেটাই তো তোমার কাছে চ্যালেঞ্জ। ওকে, তার জন্য কি করবে না, একটা সিম্বল করে দেবে, আর দ্বিতীয় লাস্টলি যখন তুমি কোনো একটা কোয়েশ্চেন ফাইনালাইজ করলে যে এই অপশানটা রাইট, তখন কি করবে, যখন লাস্টলি এবং ওএমআরে ফিল আপ করতে যাবে তখন নাম্বার মানে কোশ্চেনের নাম্বারটা আর ওএমআরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা একবার ট্যালি করে নেবে, তারপরে লাস্টলি কিন্তু ফিল আপ করবে। না হলে দেখবে হয়তো একের কোশ্চেনটা 2 নম্বরে ফিল আপ করে দিলে 2 নম্বরটা 3 নম্বর, এই ধরনের ভুল কিন্তু পরীক্ষার হলে হয়ে যায়। তার জন্য আমি বলবো যে লাস্টলি একবার ট্যালি করে তারপরে কিন্তু তোমরা ফাইনালি ওএমআরটা ফিল আপ করবে। ওকে, তারপরে হচ্ছে কি 8 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে এলিমিনেশন স্ট্র্যাটেজি। দেখো এই ধরনের যে হাই কম্পিটিশনের পরীক্ষাগুলো আছে, শুধু এই ধরনের কেন, এখনকার দিনে যে কোনো সরকারি চাকরি হাই কম্পিটিশনের পরীক্ষা, লো কম্পিটিশনের সরকারি চাকরি পাওয়া তো এখন সম্ভব নয়। তার জন্য কি করতে হবে না, একটা রিস্ক কিন্তু তোমাকে পরীক্ষার হলে কিন্তু নিতেই হবে। সেই রিস্কটা এমন নয় যে চোখ বন্ধ করে তুমি রিস্ক নেবে, সেই রিস্কটা হবে একটা ক্যালকুলেটেড রিস্ক। তো এই ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার সবচেয়ে বেস্ট মেথড যেটা হচ্ছে এলিমিনেশন স্ট্র্যাটেজি বা এলিমিনেশন মেথড। দেখো অনেক স্টুডেন্ট পরীক্ষার হলে কীভাবে যে 100টার মধ্যে আমি 80টা করেছি, কিন্তু 80টা একদম 100% রাইট আছে, আমার একটা খুব ভালো স্কোর হয়ে যাবে। কিন্তু বাড়িতে এসে যখন আমরা আনসার কি মেলাই তখন কি দেখি না, কিছু কোশ্চেন আমাদের ভুল হয়ে যায়। এটা হয়, এটা সবার সাথেই হয়। তার জন্য ওইভাবে 100% শিওর শট না হয়ে এলিমিনেশন স্ট্র্যাটেজির দ্বারা যদি আমরা একটু রিস্ক নিই, সেক্ষেত্রে কী হবে না, আমাদের স্কোরটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে। এবার এই যে এলিমিনেশন স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটাকে তোমরা কিভাবে ইউজ করবে। দেখো প্রতিটি কোশ্চেনের কি থাকে না, 4টা করে অপশান থাকে। প্রথমে চেষ্টা করো ওই যে 4টা অপশানের মধ্যে 2টো অপশানকে বাদ দেওয়ার। ওকে, প্রথমে চেষ্টা করো 2টো অপশানকে 100% ভাবে বাদ দেয়, এই 2টো অপশান তো কনফার্ম হবে না, এবং 2টো অপশানের মধ্যে তোমার কাছে কনফিউশন আছে। এবার এই যে 2টো অপশানের মধ্যে যার মধ্যে তোমার কনফিউশন আছে, সেই 2টোর মধ্যে তুমি দেখো যে কোনটা তোমার কাছে বেশি সঠিক মনে হচ্ছে, যেটা সঠিক মনে হচ্ছে সেটা ওএমআরে ফিল আপ করে দাও। এইভাবে করলে কি হবে না, প্রবাবিলিটি নিয়ম অনুযায়ী যখন তুমি 2টো অপশানের মধ্যে গেস ওয়ার্ক করবে, সেক্ষেত্রে তোমার সঠিক হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে। এবং এই কাজটা কখন করবে, যখন তুমি দেখবে যে প্রথম যে 60 মিনিট বা 70 মিনিট যে সময় স্লটটা তোমার কাছে ছিল, সেখানে তুমি 100-র মধ্যে একটা অলরেডি ভালো স্কোর করে নিয়েছো, তখন এটা করবে। আর যদি তোমার মনে হয় যে ফার্স্ট যে টাইম স্লটটা আমার কাছে ছিল সেখানে একটা ভালো স্কোর আমি করতে পারিনি, সেক্ষেত্রে তুমি কি করবে, 4টা অপশানের মধ্যে যদি কোনো একটা অপশানকেও তুমি বাদ দিতে পারছো, সেখানেও আমি বলবো যে তুমি কিন্তু 3টার মধ্যে যেটা তোমাকে রাইট মনে হচ্ছে সেটা কিন্তু তোমরা কিন্তু করে দাও। দেখো 4টা অপশানের গেস করার থেকে যদি আমরা 3টা অপশানের মধ্যে গেস করি, সেক্ষেত্রেও কিন্তু একটু সঠিক হওয়ার সম্ভাবনাটা অনেকটা কিন্তু বেড়ে যায়। তার জন্য এভাবেই যদি এলিমিনেশন স্ট্র্যাটেজি ফলো করে তোমরা যদি পরীক্ষাটা দাও, তাহলে কি হবে না, তোমাদের স্কোরটা কিন্তু দেখবে একটু হলেও কিন্তু বাড়বে। এবং এই যে 2টো পয়েন্ট তোমাদের সাথে আমি আলোচনা করলাম, এই 7 নম্বর এবং 8 নম্বর যে পয়েন্টটা, এটা কেন এখন আলোচনা করলাম, তার মূল যে কারণ হচ্ছে এই দুটো যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের সাথে বললাম, এই স্ট্র্যাটেজিগুলো এখন যে ওয়েমারগুলো যে মক টেস্টগুলো তোমরা দেবে বাড়িতে, সেখানেও কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। কারণ এই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি এখন থেকে মক টেস্টে অ্যাপ্লাই করো, তাহলে কি না, পরীক্ষার হলে দেখবে সেগুলি অ্যাপ্লাই করতে তোমাদের সুবিধা হবে, সেগুলো অ্যাপ্লাই করতে কোনো তোমাদের প্রবলেম বা অসুবিধার মধ্যে কিন্তু তোমরা পড়বে না। এবং এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে যদি মক টেস্টও এখন বাড়িতে দাও, দেখবে ইন জেনারেলি মক টেস্টে নর্মালি যে তোমার স্কোরটা আসতো তার থেকে কিন্তু তোমার স্কোরটা অবশ্যই কিন্তু কিছুটা হলেও বাড়বেই বাড়বে, এটা আমার একদম 100% গ্যারেন্টি। ওকে, তাহলে বোঝা গেল 7 নম্বর টাইম ডিভাইড ইন্টু 2 পার্টস ইন এক্সাম হল আর এলিমিনেশন স্ট্র্যাটেজি। ওকে, তারপরে আসছে 9 নম্বরে। 9 নম্বর পয়েন্টটা কি না, ডু নট টেক এ টার্গেট স্কোর। মানে তুমি ভেবে যাও পরীক্ষার হলে যখন যাবে যে আমাকে একটা 100-র মধ্যে একটা ভালো স্কোর করতে হবে, কারণ ভালো স্কোর তো করতেই হবে, তাছাড়া তুমি ফুড এসআই পাস করতে পারবে না। তো এটা ভেবে যাও যে একটা ভালো স্কোর করতে হবে, কিন্তু কোনো একটা টার্গেট মাইন্ডে নিয়ে কিন্তু যেও না যে আমাকে 100-র মধ্যে 85 পেতে হবে কি 90 পেতে হবে। এই ধরনের একটা টার্গেট যদি তুমি প্রথম থেকেই মাইন্ডে তৈরি করে নাও, তাহলে কি হবে না, তোমার মাইন্ডের উপর একটা প্রথম থেকেই কিন্তু একটা অতিরিক্ত চাপের সৃষ্টি হবে। এবং সেই স্কোরটা যদি কোনো কারণে পরীক্ষার হলে তুমি যদি না করতে পারো, বা তোমার কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর যদি তোমার মনে হয় যে সেই স্কোরটা তুমি পৌঁছাতে পারবো না,
তাহলে কি হবে না, বাকি যে পরীক্ষাটা তোমার যে বেঁচে থাকবে সেই পরীক্ষাটাও তুমি ভালো করে দিতে পারবে না। তার জন্য কোনো টার্গেট স্কোর নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবে না, শুধু মাইন্ডে এটা নিয়ে যাবে যে একটা ভালো স্কোর কিন্তু আমাকে করতে হবে। ওকে, আর লাস্টলি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে পরীক্ষার হলে বি কনফিডেন্ট এবং গিভ ইউর 100%। ওকে, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি ফুল্লিভাবে নিজের উপর আত্মবিশ্বাস রেখে, কনফিডেন্স রেখে কিন্তু পরীক্ষার হলে যাবে এবং তুমি যা যা পড়েছো, যা যা জানো, সেগুলোর দ্বারাই নিজের 100%টা দেওয়ার চেষ্টা করবে। লোকে কে কি বলছে, কে কি না বলছে, এগুলো দিয়ে বেশি মাথা ঘামিয়ে এখন লাভ নেই। নিজের উপর বিশ্বাস রেখে নিজের 100% অবশ্যই দেওয়ার চেষ্টা করবে পরীক্ষার হলে। দেখবে অবশ্যই তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে এবং ইন জেনারেলি যে স্কোরটা তুমি করো তার থেকে তুমি পরীক্ষাতে অবশ্যই কিন্তু ভালো একটা স্কোর করবে। ওকে, এই 10টি পয়েন্ট তোমাদের কাছে রইল ইম্পর্টেন্ট। এই 10টি পয়েন্ট ফলো করে তোমরা পরীক্ষার হলে যাও এবং এখন যে লাস্ট সময়টা আছে সেটা কিন্তু সেই সময়টা পড়াশোনা করো। দেখবে কিছুটা হলেও স্কোর তোমাদের বাড়বে, আর কিছুটা হলেও যদি স্কোর তোমাদের বাড়ে তাহলে আমার এই ভিডিওটা করার সার্থকতা প্রবল। ওকে, আর শেষ 2-4টা কথা বলে এই ভিডিওটা আমি শেষ করছি, যেটা হচ্ছে যেদিন তোমার পরীক্ষার ডেট থাকবে তার আগের দিন রাত্রে কিন্তু বেশিক্ষণ পড়তে যাবে না। অবশ্যই কিন্তু তাড়াতাড়ি বিছানায় ঘুমিয়ে পড়বে। কারণ দেখো, পরীক্ষা মানেই প্রতিটি স্টুডেন্টের মনে একটা এংজাইটি থাকে, বিভিন্ন ধরনের মেন্টাল প্রেশার থাকে, এটা থাকেই থাকে। তো এই জিনিসগুলোকে তুমি তো একবারে সরাতে পারবে না। তার জন্যই যদি এই জিনিসগুলোকে সরাতে গিয়ে যদি তুমি সারা রাত জেগে পরীক্ষার আগের দিন পড়াশোনা করো, সেক্ষেত্রে কিন্তু খুব একটা তোমাদের লাভ কিছু হবে না। কারণ সেই সময় যে পড়াশোনাটা তোমাদের হয় সেটা মাথায় কিন্তু কিচ্ছু থাকে না। তোমার যা পড়াশোনা করার তুমি আগেই কিন্তু পড়াশোনা কমপ্লিট করে নেবে এবং তার আগের দিন রাত্রে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং সকালে কিন্তু চেষ্টা করবে তাড়াতাড়ি উঠে সময় নিয়ে টাইম নিয়ে কিন্তু বাড়ির থেকে এক্সাম হলে কিন্তু পৌঁছানোর। কারণ দেখো, এই যে পরীক্ষাটা, এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, অতএব রাস্তায় ঘাটে, বাসে, ট্রেনে সব জায়গায় কিন্তু একটা হিউজ রাশ থাকবে, হিউজ ভিড় থাকবে। তো তার জন্য যদি তুমি একদম টাইম টু টাইম বাড়ির থেকে বার হও, সেক্ষেত্রে তুমি যদি কোনো প্রবলেমে পড়ে যাও রাস্তায়, সেক্ষেত্রে তুমি কিন্তু সময় মতো এক্সাম হলে কিন্তু পৌঁছাতে পারবে না। তার জন্য বাড়ির থেকে সময় নিয়ে, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে, ভগবানের নাম নিয়ে অবশ্যই কিন্তু যাবে এক্সাম হলে। এবং আবার বলছি, সময় নিয়ে এক্সাম হলে ঢুকবে, সেক্ষেত্রে তোমার অনেকটা সুবিধা হবে। আর যখন বাড়ির থেকে এক্সাম হলে যাবে, কারোর সাথে কোনো রকম কিন্তু ঝামেলায় জড়াবে না। এই ধরনের ঝামেলায় যদি তুমি জড়াও, সেক্ষেত্রে তোমারই কিন্তু ক্ষতি হবে, অন্য কারোর কিন্তু কোনো ক্ষতি হবে না। কারণ এই ধরনের ঝামেলাও আমাদের মাইন্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। সেক্ষেত্রে এই ধরনের ঝামেলাতে তোমার কিন্তু পরীক্ষা খারাপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকেই থাকে। ওকে, ঠিক। তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।